এই যে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আপনি যে প্রতিবাদটি দেখতে পেলেন, দেখুন এই রাষ্ট্রপতির অধীনেই তো নাহিদ আসিফরা উপদেষ্টা হিসেবে 8 তারিখে শপথ নিয়েছেন। অতীতে আমরা কাউকে গান গেতে দেখেছি, কাউকে আত্মতুষ্টি পেতে দেখেছি, কাউকে স্তাবক হতে দেখেছি। সেগুলো দেখেন, মানুষ এখন এত সেন্সিটিভ, যাকেই ওই রোলে আবার দেখতে পাচ্ছে তাকে অপছন্দ করছে। যে প্রথম কার্যদিবস দেখলেন সংসদ অধিবেশনের, কেমন দেখলেন? এবং আমাদের এই রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক জগতে কিন্তু একটি ঐতিহাসিক দিনই আমি বলবো, এবং নতুনত্ব কিন্তু অনেক কিছু আমরা দেখলাম। অনেক ইয়ং পার্লামেন্টারিয়ান ছিলেন, তাছাড়া এবারই প্রথমবারের মতো আর কি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা দুজনেই কিন্তু প্রথমবারের মতো সংসদে গেলেন। এই যে নতুনত্ব এবং পুরনো চ্যালেঞ্জ সবকিছু মিলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? অপু যে প্রতিবেদনটি করেছেন তার শেষ লাইনটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি জাতীয় সংসদ কি করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারে, এখানে যারা সরকার দলে আছেন এবং যারা বিরোধী দলে আছেন তাদের প্রতিদিন এটি ভাবতে হবে। দেখুন, সংসদে আপনি রাজনীতি করতে পারবেন, অপরাজনীতি করতে পারবেন, দুর্নীতির অভিযোগ তুলতে পারবেন, দুর্নীতির অস্বীকার করতে পারবেন, এসব কিছু আমাদের চেনা। কিন্তু যেটি আমাদের চেনা না সেটি হচ্ছে যেই 1 মাস আগে যে ভোটটি হয়েছে, যে প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা জনগণের দোরগোড়ায় গিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা রাজনীতি করছেন কিনা, সরকার চালাচ্ছে কিনা, সেটি আমাদের দেখার বিষয়। আমরা গভীর মনোযোগের সাথে লক্ষ্য করব যে প্রতি 3 মাস পর পর সংসদটি কতটুকু কার্যকর হলো, কতটুকু জনবান্ধব হলো, কতটুকু জনগণের আশা আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারলো। এটি একটা নতুন ধরনের পরীক্ষা, কারণ অতীতে আপনি দেখেন কেন আজকের দিনটি এত গুরুত্বপূর্ণ। এই অনেক দিন পরে, প্রথম বলবো না, অনেক দিন পরে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদেরকে আমরা সংসদে দেখতে পেলাম। অন্তত 3টে নির্বাচনে আমরা জনগণের ভোটে কাউকে নির্বাচিত হতে দেখিনি। সংসদের আপনি দেখেন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি 17 বছর নির্বাসিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ 9 বছর গুম হয়েছিলেন। আমি একজন মন্ত্রীকে চিনি, 12 বার জেল খেটেছেন। আপনি জাস্ট তাদের ক্রেডেনশিয়াল এবং প্রোফাইলটা দেখেন। মানে এই সংসদ একটা যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে উত্তরণ ঘটানো সংসদ। গণ অভ্যুত্থানটিকে আজকে যারা ছোট করে দেখে, খাটো করে দেখে, বিতর্ক করে, তাদের অবগতির জন্য বলছি, এই যে তরুণ নেতারা এসছেন, তাদের কারো বাংলাদেশের রাজনীতিতে নির্বাচিত হয়ে সংসদে আসার মতো অবস্থা ছিল না। এবং আপনি জানেন যে আজকে বিশেষ কয়েকজন অতিথি আমন্ত্রিত হয়েছিলেন। গণ অভ্যুত্থানের সময় যাদেরকে আমরা আইকনিক চরিত্র বলেছি, সেই রিক্সা চালক যিনি আপনার একজন নিহতকে নিয়ে আপনাদের এই অফিসের পাশেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন, হসপিটালে যেতে পারছিলেন না। এই মানুষগুলো যে জাতীয় সংসদে যেতে পারে, আমাদের শুরুটা দারুণ লেগেছে। আমাদের মনে হয়েছে যে এইটি জনগণের সংসদ হওয়ার একটা তুমুল সম্ভাবনা রয়েছে। আচ্ছা, যেটি হয়েছে যে এই যে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আপনি যে প্রতিবাদটি দেখতে পেলেন, দেখুন এই রাষ্ট্রপতির অধীনেই তো নাহিদ আসিফরা উপদেষ্টা হিসেবে 8 তারিখে শপথ নিয়েছেন। তখন তারা তো প্রতিবাদ করেনি। তার মানে আমাদের গলতটি 5ই অগাস্টের পর থেকে শুরু হয়েছে। আমরা যে সরকারটি গঠন করেছি সেটি কি অভ্যুত্থান পরবর্তী সরকার হয়েছে, নাকি আসলে সাংবিধানিক ধারাবাহিকতার একটি সরকার হয়েছে? আজকের সংসদে যদি আপনি দেখেন যে রাষ্ট্রপতি কি করে বক্তৃতা দিতে এলো, সেটি যারা সাংবিধানিক ধারাবাহিকতা বলছেন তাদের পক্ষে যুক্তি রয়েছে। আবার আপনি প্রতিবাদ করতেও পারেন, আপনি 18 মাস আগে করেননি বলে আজকে করতে পারবেন না, আমরা তাও মনে করি না। সংসদকে আমরা প্রাণবন্ত, কার্যকর, যুক্তিপূর্ণ প্রতিবাদের জায়গা হিসাবেই দেখতে চাই। অতীতে আমরা কাউকে গান গেতে দেখেছি, কাউকে আত্মতুষ্টি পেতে দেখেছি, কাউকে স্তাবক হতে দেখেছি। সেগুলো দেখেন, মানুষ এখন এত সেন্সিটিভ, যাকেই ওই রোলে আবার দেখতে পাচ্ছে তাকে অপছন্দ করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলবো, উনি কিন্তু বারবার বলছেন ওই রাজনীতি থেকে বেরিয়ে আসতে। তিনি একটা মিতব্যয়ী মানুষের মতো সাদাসিধে পোশাক পরা এবং আপনার অনাড়ম্বর জীবনযাপনের একটা উদাহরণ তৈরি করতে চাচ্ছেন। তার সরকারে এবং তার এমপিরা যেন সেটিকে বুঝতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে এই প্রেসিডেন্টের আজকের তো বক্তৃতা গেল, তবে একটি অর্জন আপনাকে বলি। এই ভদ্রলোক যখন প্রেসিডেন্ট হয়েছিলেন আমরা খুব অবাক হয়েছিলাম যে আওয়ামী লীগের মতো দলে আরও অনেক ক্যান্ডিডেট ছিলেন, কি করে উনি হলেন। এই রহস্য কিন্তু এখনও আমরা বুঝতে পারিনি। উনি অনেক কিছু বলছেন, কিন্তু ধরেন যে এই প্রেসিডেন্ট আজকে যে ভাষণ দিয়েছেন, এটি আমাদের একটা বড় অর্জন। ধরে নিলাম উনি দোসর, উনি ফ্যাসিস্টেরই একটা অংশ, কিন্তু উনি তো আসলে 17 বছরের দুঃশাসনের
নিন্দা করেছেন, দুঃশাসনের বর্ণনা দিয়েছেন এবং যারা জুলাই আগস্টে জীবন দিয়েছে তাদের শহীদ বলেছেন এবং তিনি গত কয়েক মাসে এমন সব কথা বলছেন আর তাকে আমরা আবার চিনতে পারছি না, মানে লোকটাকে বারবার চিনতে আমাদের অসুবিধা হচ্ছে। তবে বিএনপিকে আমি অনুরোধ করব তাদের খুব হিসাব করে ভাবতে হবে যে এই প্রেসিডেন্টকে তারা কতদিন রাখতে পারেন। ধরুন আমি জানি যে আগামী নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে, তখন বিএনপি হয়তো একটি সুবিধা পাওয়ার জন্য প্রেসিডেন্টকে আরও কিছুদিন রাখতে চেতে পারেন, কেননা পরবর্তী প্রেসিডেন্ট যেন ওই 3 মাস 4 মাস দায়িত্ব পালন করে, সেই সুযোগটি রয়েছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সাধারণ মানুষ এই রাষ্ট্রপতির থেকে যাওয়াটা অতটা ভালো চোখে দেখছে না। কি হতো যদি 5ই আগস্টে শেখ হাসিনার সাথে ওনাকেও পালিয়ে যেতে হতো, আমরা তো সেই শূন্যতা পূরণ করেও এগুতে পারতাম। ওই বাস্তবতাটিকেও মাথায় রাখতে হবে।